আরে আমি বিলিভ করতে পারছি না, তুমি সাইন করে শিখে গেছো। হ্যাঁ, তুমি সই করতে শিখে গেছো। আনবিলিভেবল। আই এম সো হ্যাপি। আরে এটাই তো হওয়ার কথা, যে ফিউচারে কোম্পানিকে পরিচালনা করবে, তার কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। ভেরি নাইস। আর তুমি ফাটিয়ে দিয়েছো, দারুণ, কংগ্রেচুলেশনস। আরো অনেক কিছু শিখবে। ওকে ক্যাটওয়াক শেখানো হচ্ছে, ওকে ডান্স শেখানো হচ্ছে, ওকে পার্টি কালচার বোঝানো হচ্ছে। ইনফ্যাক্ট ওই তো বসবে আমাদের কোম্পানির মাথায়। না 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 না, ভুল করছো। ওকে তোমরা আসলে বোরে বানাচ্ছ। রানী তুমি থাকবে আর তোমার মা থাকবে, মানে তোমরা দুজনেই রানী থাকবে। ওকে দিয়ে শুধু তোমরা খেলাচ্ছ, খেলাতে 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 একটা সময় সুযোগ বুঝে ওকে তোমরা গ্রাস করো। না, ওনারা গ্রাস করবেন। ওনারা জানেন যে আমার এই হাতে জাদু আছে, ফ্যাশনের জাদু। আর সেই জাদু দেখে তো অনেক ক্লায়েন্ট জেগে উঠেছে। আপনি এসব নিয়ে ভাববেন। ওনারা আসছেন, হ্যাঁ, আর এই বললেন না যে অনেক টাকার টার্নওভার হচ্ছে। বাহ, চমৎকার। আমি কাকে দেখছি? আমার স্ত্রী জমিনাটা, সেই মেয়েটা যাকে আমি বিয়ে করেছিলাম। শাড়ি মুখার্জি এখন সাইন করছে। সে এখন ব্রেকফাস্টে ফ্রুট জুস আর স্যান্ডউইচ চাইছে। সে এখন লাঞ্চে গ্রিলড ফিশ আর স্যালাড চাইছে। তা এই ভানুমতির খেলটাকে দেখালো বলো তো? অবশ্যই আমি, অবশ্যই। ম্যাজিক স্টিকটা তো আমার কাছেই আছে। বাহ, চমৎকার। ম্যাজিক স্টিকটা তোমার হাতে আছে বলে তুমি একটা মেয়ের ভুল পাল্টে দিলে। কিন্তু ম্যাডাম শাড়ি মুখার্জি, আমি আপনাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি বিয়ে করেছিলাম জমিনাটার শাড়ি দাসকে, যার মধ্যে একটা গ্রামীণ সারল্য ছিল, যে একটা সহজ সরল মেয়ে ছিল, যে শাড়িতে নকশা তুলতো, বনে বাজারে ঘুরে বেড়াতো, ঝর্ণার জলে স্নান করত, সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে বেড়াতো। কোথায় গেল সেই মেয়েটা? সেই মেয়েটা মরে গেছে। তাহলে তো তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়। তাই নাকি? তাহলে আমি আমার হাত দিয়ে সিঁদুরটা মুছে দিই। তুমি যদি ওদের কথা মতো চলতে থাকো, তাহলে মুছে ফেলো সিঁদুরটা, খুলে ফেলো শাখা পলা। কাকে বলছিস তুই? সিঁদুর শাখা পলা পড়েছে কোথায়? সঞ্জয় দা, এটা নাও, এটা পরিয়ে দাও। এসব আধুনিক পোশাক ছাড় দিদি। সিঁথিতে সিঁদুর পর, শাখা পলা পর। আমাদের সংস্কৃতিকে মেনে চল। ভুলে যাস না আমরা কিভাবে বড় হয়েছি। তুই পারুল দাসের মেয়ে, আমি পারুল দাসের মেয়ে। আমরা মজুর ছিলাম দিদি। আমরা লড়াই করছি। এদের পাল্লায় পড়িস না। এরা তোকে ঠকাচ্ছে, তোকে লোভ দেখিয়ে এরা ঠকাচ্ছে। চুপ কর তুই, চুপ কর। সঞ্জয়, তুই সিঁদুরটা পরিয়ে দে। দাদা, সিঁদুরটা পরিয়ে দে, পরিয়ে দে সিঁদুরটা। আরে এসব নাটক করছো কেন? এসব নাটক? এই পরিবারে এখন দেখছি সিঁদুর পরা নিয়ে নাটক শুরু হয়েছে।
ভাবা যায়? এই বাড়িতে কে কবে সেভাবে শাখা সিঁদুরের গল্পে বিশ্বাস করতে শুরু করলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখুক শাড়ি সিঁদুর পড়ছে কিনা। সরি, এসব করার মতো সময় এখন আমার নেই। আমার এই ড্রেসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই ড্রেসটা আমার নষ্ট হয়ে যাবে। খুব ম্যাচ করে পরেছি এই ড্রেসটা, সুন্দর লাগছে না আমাকে? এই শাখা পলা সিঁদুর পরে এই নিজের ড্রেসটা নষ্ট করতে চাই না। আমাকে তো বেরাতে হবে, অফিস যেতে হবে। হ্যাঁ, আপনারা আসুন। মাম্মি, মাম্মি, হ্যাঁ মাম্মি আসুন। দিদি, দিদি আমার কথাটা শোন দিদি। শোনো, তোমার ওই কোম্পানি কখনো মাথার চাড়া দিয়ে দাঁড়াতেও পারবে না, জীবনেও না, জীবনেও। তোমার কোম্পানি বাড়ির মধ্যেই মরবে, কুমড়ে মরবে। তুমি সংসার করবে আর তোমার ওই দিদি বিশ্ব জয় করবে, উইনার হবে, উইনার। উইনার? কিসের উইনার? সংসার ভেঙে তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? চলক, একমাত্র তুমি পারো শাড়িকে বাঁচাতে, তুমি পারো ওকে বোঝাতে, ওকে ফিরিয়ে আনতে। ফিরবে না, ও ফিরবে না। ড্যাড একটা কথা বলেছিলেন, হাওয়াইকে আগুন দিয়ে যদি শূন্যে ছেড়ে দেওয়া হয় তাহলে ফিরে আসে ছাই। ওর আর আমার সম্পর্কটা ছাই হয়ে গেছে। ও আর ফিরবে না, ফিরবে না। সঞ্জয়, সঞ্জয়, দাদা, দাদা শোন, দাদা শোন। এখনো বলছি প্রিয়দর্শিনী, সময় আছে, ওকে গিনিপিগ বানিও না। ওই মেয়েটা জমিনাটার লেবার, একটা সহজ সরল মেয়ে, ওর জীবনটাকে নষ্ট করো না। আর তুমি বোঝবার চেষ্টা করো, ওর সঙ্গে আমার ছেলের জীবন জড়িয়ে রয়েছে। আমি তোমার কাছে হাত জোর করছি প্রিয়দর্শিনী, ওর জীবনটাকে নষ্ট করো না, দয়া করো একটু আমাদেরকে। নাটক করো না আদিত্য। বললো সাইন করানো হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? চলো আচল, চলো। ওহো, এক মিনিট। একটা কথা বলতে ভুলে গেছি আদিত্য। আমি ভেবে দেখলাম তোমার আর আমার এখন না মনেরও মিল নেই, মতেরও মিল নেই। আমরা দুজনের সম্পূর্ণ দুটো আলাদা মেরুর দুটো মানুষ হয়ে গেছি। তাই আমাদের একসঙ্গে থাকার আর কোনো মানেই হয় না। তুমি বরং এখানে আর থেকো না, এই বাড়িতে, কেমন? মা তুমি কি বলছো? কি তুমি বাবাকে চলে যেতে বলছো তুমি? হ্যাঁ, যা বলছিলাম আদিত্য, তুমি তো অনেকদিন শ্বশুরবাড়িতে পরজীবী হয়ে রইলে, শ্বশুরবাড়ির অন্ন ধ্বংস করলে, আর না। তুমি আমাকে পরজীবী বলছো? আমি তোমার অন্যের একটা কোণা মুখে দিই না। আমি এখানে পড়ে রয়েছি শুধু আমার ছেলে আর ছেলের বউয়ের জন্য। আমি ওদেরকে আগলে রাখবো। তুমি ওদের কি করতে চাইছো তা আমি জানি। তোমার মধ্যে যে একটা কুৎসিত মানুষ লুকিয়ে রয়েছে সেটা আমি জানি, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আর আমি এখানে ততদিন পড়ে থাকবো, প্রয়োজনে লাথি ঝাঁটা গিয়ে পড়ে থাকবো, যতদিন আমি আমার ছেলে আর ছেলের বউকে আগলে রাখতে পারবো। আরেকটা কথা মনে রেখো, যে সঞ্জয় আর শাড়ি সম্পর্কটাকে আমি ঠিক রাখবো, ঠিক করে তুলবো। আমি আমার সন্তানদের বুকে আগলে রাখবো। আঁচল, চলো।
পল্লব এসো। 1 মিনিট দাঁড়ান। স্যান্ডউইচ শিখিয়েছেন, কি সব খাবারের নাম বললো নামও শুনিনি। কি সব ফিশ টিশ গিরিল শিরিল শুনিনি, শিখিয়েছেন তো। আধুনিক পোশাক পরিয়েছেন, সিঁথি থেকে সিঁদুর সরিয়ে দিয়েছেন, আমার দিদির পুরো ভোল পাল্টে দিয়েছেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ফিরতে হবে, সবাইকে ফিরে আসতে হয়, আমার দিদিকেও ফিরতে হবে, আর ফিরিয়ে আনবো আমি। আর রইল বাকি পার ইন্ডাস্ট্রি। পার ইন্ডাস্ট্রিকে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোনোদিনও মাথা উঁচু করতে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় তাই করব, যা করার প্রয়োজন পড়ে তাই করব। আচ্ছা বেশ বেশ, তোমার যা করার আছে তুমি করো, যা যা করতে চাইছো তুমি সব করো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিচ্ছু করতে পারবে না। আসলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো না শোলক, তুমি অত উঁচুতে ছুঁতে পারবে না, তোমার হাত পৌঁছবে না ওখানে। হ্যাঁ, তুমি তোমার স্ট্যাটাস, তোমার স্ট্যান্ডার্ড, তোমার ক্লাস এগুলো ভুলে যেও না শোলক, এটা মাথায় রেখো সবসময়। দেখো, ইচ্ছে তো সবাইকারই করে, তো চাইলে কি হাত বাড়িয়ে চাঁদ ছোঁয়া যায়? যায় না, বুঝলি ম্যাডাম শোলক মুখার্জি? কি করবো এখন? কিছু বুঝতে পারছি না। আমি কিন্তু জানি, কি? ওই দত্তা বলে একজন আছেন না, রাহুল দত্তা, ওই লোকটাই কিন্তু গেম চেঞ্জার হতে পারে। ওই লোকটাকে ম্যানেজ করতে হবে। ওই লোকটা হচ্ছে মাতাল মদ্যপ, ওই লোকটাকে ম্যানেজ করলেই লোকটা গেম চেঞ্জার হয়ে যাবে। আই দিকে বসো। ওরা আবার আলাদা করে কি ঘুষুর ঘুষুর করছে বলতো? জানি না, তবে শাড়িকে নিয়ে আমারও একটু চিন্তাই হচ্ছে। কেন? বুমেরাং হয়ে মম আর দিদিভাইয়ের ওপরেই চলে আসবে না তো? কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, যে শাড়িকে ওনারা বানাচ্ছেন সেই না ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে এদেরকেই শেষ করে দেয়। যেভাবেই হোক শাড়িকে তোকে আটকাতেই হবে। দেখ, আমার মেয়ে আর নাতনি ওরা কিন্তু শাড়িকে ব্যবহার করছে, আর সেটা করছে তোর বিরুদ্ধে। তুই এবারের উপযুক্ত বল। তুই আমাকে কথা দিয়েছিলিস, তোর শ্বশুরমশাইকে কথা দিয়েছিলিস যে তুই এই পরিবারের লোকগুলোকে মেরামত করবি, হ্যাঁ, আর ওদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিবি। আর এই পরিবারে যে ভাঙন ধরেছে সে ভাঙন তুই আটকাবি। তুই কথা দিয়েছিলিস, তোকে কথা রাখতেই হবে। দেখ, আজকে পার্টি আছে, হ্যাঁ, সেখানে সমস্ত ক্লায়েন্টরা আসবে। তারপর কাল সকালে ডিল সাইন হবে। লক্ষ লক্ষ টাকার শাড়ি জমিন হাঁটা থেকে তুলে নিয়ে গেছে পিতৃ। তার সমস্ত এগ্রিমেন্ট মোটা টাকার বিনিময়ে ওদের সারেন্ডার করেছে। সব কিছু বিকিয়ে যাচ্ছে। এরপর জমিনহাটার শাড়ির মজুররা, তাদের শিল্পী বলা ভালো, যারা ওই শাড়িতে নকশা তোলে, তাদের পেটের
ভাত জুটবে না। তারা সব দিক থেকে সর্বশান্ত হয়ে যাবে, ওদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। না, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। হতে পারে না, হচ্ছে। আর সেটা শাড়িকে সামনে রেখে হচ্ছে। জমিনহাটার যত শাড়ির লেবাররা আছে আর তার আশেপাশে গ্রামে যত লেবাররা আছে, সকলের শাড়ির উপর রাগ হবে। আর শাড়িকে শিখণ্ডীর মতো দাঁড় করে ওরা সব খেলাটা খেলছে। অ্যাজ ইফ শাড়ি যেন সমস্ত প্রোডাক্টগুলো তুলে নিয়ে এসছে। আসলে আসলে শাড়িকে বোকা বানানো হচ্ছে। ওকে মেরে ফেলবে লেবাররা, তুই ওকে বাঁচা। আর সেটাই তো ওরা চাইছে, সেটাই চাইছে ওরা। আর তারপর তোকে ওরা এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে। আমি তোকে বলছি, এখনো সময় আছে, কিছু একটা কর। হ্যাঁ শোলক, আজকের পার্টিতে তুমি তোমার লেবার্সদের নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি তোমার অধিকার বুঝে নাও, তোমার হকের টাকা তুমি বুঝে নাও। সকলের সামনে সত্যিটা প্রকাশ করে দাও যে শাড়ি শুধুমাত্র একটা শিকন্ডি, যেটা ঠাম্মি বলছে। শাড়িকে সামনে দাঁড় করিয়ে ওরা যে খেলাটা খেলছে সেটা একটা জঘন্য খেলা। আমি বলছি তোমাকে। হ্যাঁ, সে তো জানি। তাহলে দেরি করছিস কেন? এই পার্টিতে সমস্ত লেবারদের জড়ো কর, ওরে সব ভাঙচুর কর। ওদের বুঝিয়ে দে যে তোরা যদি সবাই এক হোস, তোদেরকে কেউ আটকাতে পারবে না। শুধু এই মুখার্জি বাড়ির বউ হয়ে দায়িত্ব পালন করলে হবে না, তোকে আরো বড় দায়িত্ব পালন করতে হবে ওই মজুরগুলোর জন্য। তুই যেখান থেকে উঠে এসেছিস। কি বলছো শোলক? আমি তোমার পাশে আছি, তোমার স্বামী তোমার পাশে আছে। তুমি সবাইকে জড়ো করো, জড়ো করে চলো। কোথায় পার্টি হচ্ছে আমি জানি। ওদের হকের টাকা আদায় করতে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে তোমাকে শোলক। নাহলে ওরা না খেতে পেয়ে মরবে, শাড়িও মরবে। আর তারপর আমরা কখনো নিজেদের ক্ষমা করতে পারবো না, কখনো না। পারুল, আমার মেয়ে একেবারে যোগ্য হয়ে উঠেছে রে, বুঝতে পেরেছিস? ওকে এখন আমি ওই সোনার ডিম পাড়া মুরগির মতো করে রেখে দেব। হ্যাঁ, রোজ একটা করে সোনার ডিম টপাক টপাক করে পারবে, আমি খাবো। ওই দুই বোনের মধ্যে লাঠালাঠি লেগে গেছে রে। আর এই লাঠালাঠির যুদ্ধে জিতবে কিন্তু সারি, আমার সারি মা। মাসি, ও মাসি, মাসি তোমার ফোন। কি ভাবছো তুমি? ফোনটা ধরো। কে ফোন করেছে? ও শোলক। হ্যাঁ বল মা। মা, আজ সন্ধ্যের সময় যারা শাড়িতে নকশা তোলে প্রত্যেককে শহরে আসতে হবে। কেন, কি হবে শহরে গিয়ে? ঘেরাও করতে হবে মা। কি ঘেরাও করবি তুই? ওই প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি। কি বলছিস কি? ওরা তো শাশুড়ি মা হয়, ননদ হয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর তুই ওখানে কি করতে গেছিস? সংসার করতে গেছিস না লড়াই করতে গেছিস? লড়াই তো করতেই হবে মা, করতেই হবে, নইলে তোমার বড় মেয়ের যে বিপদ সে তো কিছুই বুঝতে পারছে না। কি হয়েছে? কি হয়েছে আমাকে বল তুই। তাহলে শোনো, বুঝতে পেরেছো মা? বুঝতে পেরেছো? সে কি রে, তোর তো খুব বিপদ তাহলে। হ্যাঁ,
কি করবি এখন তুই? আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না, আমি সবাইকে নিয়ে শহরে আসছি, একদম চিন্তা করিস না। কিন্তু বলছিলাম যে যদি কোনো বড় বিপদ হয়, মানে থানা পুলিশ যদি হয়, তাহলে হোক, সব কিছু হোক, তবুও আমরা কিছুতেই পিছু হটবো না। হটবো না মা, কিছুতেই পিছু হটবো না। তুমি সবাইকে সন্ধেবেলার মধ্যে ওখানে নিয়ে এসো, তারপরে এই পার্টিতেই আমাদের অধিকার, আমাদের হক বুঝিয়ে দেব, আর আমাদের মজুরি আমরা বুঝে নেব। দিয়া, অর্ণব, দেবলীনা, সৌম্যজিৎ, তোরা কোথায় গেলে? একটু তাড়াতাড়ি আয় তো, এদিকে আয় তাড়াতাড়ি। কি হয়েছে মাসি? এত হাঁকডাক কিসের? কিছু হয়েছে নাকি? ডাকছো কেন? বলছি শোন না, আজকে শহরে যেতে হবে। কেন? শোলক ডেকেছে। কেন পারুল মাসি, সেখানে কি কিছু হয়েছে? মানে তুমি কেন শহরে যেতে চাইছো? হ্যাঁ, ফোনে শোলক তো আমাকে কি বললো, শহরে যেতে হবে নিজেদের হকের টাকা বুঝে নেবার জন্য। এখানে উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমাদেরকে করেছে আরো বর্ণময়। আজকের এই পার্টিটা এক্স্যাক্টলি যেই মানুষটাকে কেন্দ্র করে, তাকে খুব শিগগিরই, বলতে গেলে এখনই আপনাদের সাথে পরিচয় করাবো। আমাদের পার ইন্ডাস্ট্রিজের আগামী দিনে যে হতে চলেছে মূল কাণ্ডারি, সে আর কেউ নয়, সে হলো শাড়ি মুখার্জি, যার নকশায় নারী হয়ে ওঠে অপরূপ, যার হাতের ছোঁয়াতে প্রতিটা শাড়িতে, প্রতিটা পোশাক ঘিরে তৈরি হয় রঙিন অসাধারণ এক নকশার রূপকথা, এক নকশার গল্প। সবার সাথে তাহলে আমি পরিচয় করিয়ে দিই শাড়ি মুখার্জিকে। প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ শাড়ি।